বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নামে মামলা থাকলে যাচাই বাছাই নতুন রাষ্ট্রপতি ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে। সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে নির্বাচন। যোগ্য কোনো ব্যক্তি হবেন পরবর্তী রাষ্ট্রপতি বলছে বিএনপি। মনোনয়ন নিয়ে কিছুটা চ্যালেঞ্জ দেখেন বিশ্লেষক। সালে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার। সরকারি সংস্থাকে দলীয়করণ করছে বিএনপি। ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে আবারও তাড়াবে জনগণ মন্তব্য জামায়াতের। গণভোটের রায় বাস্তবায়নে কঠোর আন্দোলন। সারা দেশে তীব্র হয়েছে গ্যাস সংকট। বাসাবাড়িতে দুর্ভোগ চরমে। ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। এবং ভারতে প্রবল বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী। এই ইস্তফাকে দেখা হচ্ছে ছাত্রদের বড় জয় হিসেবে। আন্দোলন প্রত্যাহার। আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নামে মামলা থাকলে যাচাই বাছাই করার কথাও জানান তিনি। বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হবে। শনিবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিন সময় আছে সরকারের হাতে। তাই বিশেষ কোনো অধিবেশন ডাকার মতো পরিস্থিতি হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। পদত্যাগী রাষ্ট্রপতির নামে মামলা থাকা না থাকা বিষয়েও প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে, এটাতে রাষ্ট্রপতি প্রোটেকশন। তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে, এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। মন্ত্রী জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন তোলা হবে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধান অনুসরণ ও নিরপেক্ষতা বজায় রেখে দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে এ কথা জানান দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের নিয়ম নীতি অনুসরণ করে সর্বোচ্চ নিরপেক্ষতা ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে, এটা তো আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি তো এখন। কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য তালিকায় বিএনপির প্রবীণ ও বর্ষিয়ান নেতাদের নাম বেশ আলোচনায়। প্রথমবারের মতো কোনো নারীও যেতে পারেন বঙ্গভবনে, আছে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। আমলাসহ অরাজনৈতিক কিছু ব্যক্তির নামও। বিএনপির নেতারা বলছেন, দলের যোগ্য কেউই রাষ্ট্রপতি পদে জায়গা পাবেন, তবে সব সিদ্ধান্ত হবে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে। রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে কিছুটা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে এখন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর থেকেই জোরালো আলোচনা চলছিল বিএনপি কাকে নতুন রাষ্ট্রপতি বানাচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মাধ্যমে সেই জল্পনা কল্পনা এখন আরও জোরে সোরে সর্বত্র। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হতে যাচ্ছেন তা জানতে আগ্রহী সবাই।
এই আলোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রয়েছেন অরাজনৈতিক ব্যক্তিদের নামও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এগিয়ে থাকলেও এ তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন মানবাধিকার কর্মী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাষ্ট্রপতি হিসেবে দেশের 25তম সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও শোনা যাচ্ছে। রাষ্ট্রপতির আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও আছে। অন্যদের তুলনায় বেশি। বিএনপির কোনো কোনো নেতা বলছেন, অতীতের নানা অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তি মনোনয়ন পাবেন। একাধিক প্রার্থী বিএনপির মধ্যে আছে বা একাধিক যোগ্য লোক বিএনপির মধ্যে আছে। এখন বিএনপির নীতি নির্ধারণী ফোরামে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একই সঙ্গে দলের চেয়ারম্যান, উনি ওনার দলীয় সহযোদ্ধাদের সাথে নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন, অথবা ওনার নিজের যে প্রাজ্ঞতা অভিজ্ঞতা সেটার মধ্যে থেকেও উনি সিদ্ধান্ত নিতে পারেন যে কাকে তিনি বানাবেন। জনাব ইয়াজউদ্দিন আহমেদ, তাকে আমরা এনেছিলাম, তিনি তো যা করেছেন এটা জাতি জানে। সুতরাং এখানে দলের পোড় খাওয়া মানুষদের মধ্যে থেকে আসা উচিত। আমলাদের মধ্যেও ভালো আছে, দেশপ্রেমিক আছে, সাধারণ মানুষ আছে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে তারা যেভাবে আবর্তিত হয় সেটার সঙ্গে বর্তমান রাজনৈতিক সরকারের যায় না। রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা খুব বেশি ভালো নয় উল্লেখ করে কোনো রাজনৈতিক বিশ্লেষকের পরামর্শ, রাষ্ট্রপতি হিসেবে যোগ্য বিচক্ষণ ব্যক্তিকেই খুঁজে নিতে হবে বিএনপিকে। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাড়া রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটা খুব বেশি সুখকর ছিল না বিএনপির জন্য। ভবিষ্যতেও যেন রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটা কখনো বিএনপির জন্য কোনো ধরনের কষ্ট বয়ে না আনে, সেটা তাকে মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতি যিনি বর্তমান যে সরকার এসেছে সেই সরকারের যে রাজনৈতিক মিশন আছে এবং জাতীয়তাবাদী আদর্শ আছে, তার প্রতি আস্থাশীল, এইরকম একটা যোগ্য ব্যক্তি যার ব্যক্তিত্ব আছে এবং রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে পারে আন্তর্জাতিকভাবে সম্মানের সাথে, সেরকম একটা ব্যক্তিকে খুঁজে বের করা দরকার। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে প্রস্তুতি চলছে অত্যন্ত সন্তর্পণে। এখন দেখার বিষয় রাজনৈতিক সমীকরণ ও কৌশলগত হিসাব নিকাশ মেলাতে বিএনপি বঙ্গভবনের জন্য শেষ পর্যন্ত কাকে বেছে নেয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করতে চায় সরকার, এমন প্রত্যাশা ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান 2030 সাল থেকে সেমিকন্ডাক্টর শিল্পের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশ। তিনি আরও বলেন, বিনিয়োগ বান্ধব নীতি, কর ও বন্ডের সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভ থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের যৌথ আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনে 11টি অধিবেশন এবং 7টি কৌশলগত আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চ প্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা বিষয়ে এসব সম্মেলন ও সভা হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর দেশ গড়তে সেমিকন্ডাক্টর শিল্পে সরকার মওকুফ করবে ট্যাক্স। যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত। তাদের মূল্যায়নের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। হাইটেক পার্কের পাশাপাশি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও তুলে ধরেন সরকার প্রধান। যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো টালবাহানা নয়, যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ তাদের তাড়াবে।
সিলেটে 11 দলীয় সমাবেশে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার বাস্তবায়ন না হওয়ায় অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার আন্তর্জাতিক সহায়তা পাচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা দাবিকে সামনে রেখে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। রাজশাহী থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশের সমাপনী আয়োজন ছিল এটি। দুপুর থেকে মাঠে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সমাবেশে জোটের নেতারা আধিপত্যবাদ সহ সরকারের নানা বিষয়ে সমালোচনা করেন। আমরা সরকারি দলকে বলছি পরিষ্কার করে, যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করেন তাহলে আপনারা 17 বছরের রাজনৈতিক রোজা রাখার প্রস্তুতি নেন। জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন হয় নাই, তাহলে ইনশাআল্লাহ এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি সকল সরকারি সংস্থাকে দলীয়করণ করেছে। বিএনপি সে তার নিজের দলের ভিতর কোনো সংস্কার আনলো না এবং রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে ন্যূনতম ঐক্যমত্য, সেই ঐক্যমত্য সে মেনে নিল না। যদি সে জুলাই বিপ্লবকে ভুলে যায় তাহলে তার পরিণতি বিএনপি এবং তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে। এদিকে জামায়াতে ইসলামীর আমির বলেছেন, যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি দূর না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলেও জানান তিনি। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। যদি আমাদেরকে কোনোদিন এই দেশ পরিচালনার সুযোগ দেন এই 11 দলকে, ইনশাআল্লাহ আপনাদের দাবি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সিলেটের এই সমাবেশের মাধ্যমে বিভাগীয় কর্মসূচি শেষ হলেও আন্দোলনের ইতি টানছে না 11 দলীয় ঐক্য, বরং দাবি আদায়ে নতুন রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন জোটের নেতারা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। জুলাইকে অস্বীকার করে এবং জুলাইয়ের স্পিরিটকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ফিরে দেখা জুলাই 2024 শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী ও জুলাই চেতনা একে অন্যের পরিপূরক, তাই এই দুইটি বিষয়কে মাথায় রেখে দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এ সময় তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড এবং মেজর সিনহা হত্যাকাণ্ড সহ সকল সামরিক বাহিনীর সদস্যদের গুম খুনের হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকরের উদ্যোগ নেবে সরকার। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই যোদ্ধাদের অদম্য সাহস এবং আমাদের বাহিনীর পেশাদারিত্বের সমন্বয়ে এই জুলাইয়ের যে মূল চেতনা, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সোমবার থেকে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় এই কথা বলেন তিনি। জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড গুরুত্বের সঙ্গে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এইভাবে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়নি, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে রং মেখে সেখানে আহত নিহতের ঘটনা সাজানো হয়েছে। রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। তীব্র গ্যাস সংকটে সারা দেশে বাড়ছে জনদুর্ভোগ। বাসাবাড়ির সীমানা ছাড়িয়ে গ্যাসের সংকট গিয়ে ঠেকেছে শিল্প কারখানায়। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সহ কলকারখানার উৎপাদন। গাড়ির এ দীর্ঘ লাইন গ্যাসের জন্য। গ্যাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনের লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এই চিত্র গাজীপুরের। তীব্র গ্যাস সংকটে প্রভাব পড়েছে গাজীপুরের শিল্পাঞ্চলে। চরম ভোগান্তিতে গ্যাস নিতে আসা গ্রাহকরা। চালকদের কর্মঘণ্টা নষ্ট সহ স্থবির হয়ে পড়েছে কর্মজীবন। 5 দিন ধরে গ্যাস পাইতেছি না। গতকালকে 3 ঘন্টা লাইনে খাড়া 300 টাকার গ্যাস পাইছি। 5-7 দিন ধরে এই জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি।
কোনো গ্যাস লাইনে পাওয়া যায় না। আর মনে করেন যাই গ্যাস পাই ওই 500-700 টাকার কাছে ঢুকে। এখন দেশের যে পরিস্থিতি দাঁড়াইছে এই পরিস্থিতিতে আমরা সামনে কি গ্যাস পাবো কি পাবো না এটা নিয়ে আমরা চিন্তিত আছি। একই সাথে গ্যাসের চাপ না থাকায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে অনেক ওয়াশিং কারখানাগুলোতে। সময় মতো রপ্তানি আদেশের পণ্য প্রস্তুত করতে না পারায় বাড়ছে উদ্বেগ। গ্যাস নিচে আজকে গ্যাস নিয়ে 50 কিলো চালাতে পারি না, আবার এসে গ্যাস নেওয়া লাগে সিরিয়াল দিয়ে। কাজকর্ম সেরকম নাই আমাদের এখানে, যতটুকু গ্যাস থাকার দরকার ছিল অ্যাভেলেবেল আমাদের গ্যাস নাই। এরকম সিচুয়েশনে হইলে একটা ফ্যাক্টরি সার্ভাইভ করা কোনোভাবেই পসিবল না, কারণ এটা একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। এখানে 7 তারিখের মধ্যে স্যালারি দিতে হয় ওয়ার্কারকে, এবং টোটাল স্যালারি 7 তারিখের মধ্যে দিতে হয়। এইভাবে যদি দেশ চলতে থাকে, এইভাবে চলতে থাকে, আমাদের এই ফ্যাক্টরি কোনোভাবেই সার্ভাইভ করা সম্ভব হবে না। প্রায় একই চিত্র নারায়ণগঞ্জেও। বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি গ্যাসের তীব্র সংকট পোহাতে হচ্ছে গ্যাস নিতে আসা চালকদের। যানবাহনের দীর্ঘ সারি সড়কেও প্রভাব ফেলেছে। গ্যাসের চাপ না থাকায় বাসাবাড়িতেও প্রভাব পড়েছে। অনেকে বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ সারছেন। যদিও গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ, তবে তা পর্যাপ্ত নয়। শিল্প উৎপাদন সচল রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন কারখানা মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। দুর্নীতির পাশাপাশি ভোট কেনাবেচার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আর পুশিন ঠেকাতে সবাইকে বিজিবির সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। নড়াইল ও ময়মনসিংহে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন এনসিপি নেতারা। বিকেলে ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে দাখিল মাদ্রাসা মাঠে সভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে সার্জিস আলম বলেন, বিএনপি যদি নিজেদের আওয়ামী লীগ থেকে শক্তিশালী মনে করে তাহলে তাদের অবস্থা ফেরাউনের চেয়েও খারাপ হবে। বলেন, বিএনপি খাল খনন মেগা প্রকল্পের টাকা নেওয়া শুরু করেছে। এদিকে নড়াইলে পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটারদের মধ্যে একটা বড় অংশ ভোটের আগের দিন রাতে ভোট চুরি করে থাকে। এর পরিবর্তন হতে হবে। আওয়ামী লীগ আপনাদের চেয়ে শক্তিশালী ছিল, আওয়ামী লীগ আজকে নাই। আপনারা যদি নিজেদেরকে তার চেয়ে বড় মনে করেন, আপনাদের অবস্থা ফেরানোর চেয়েও খারাপ হবে। সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, সীমান্তে যদি হত্যা হয়, পুশিন যদি বন্ধ না হয়, মনে রাখবেন যেদিন আমার সীমান্ত অনিরাপদ হবে সেদিন আমার ঘরও অনিরাপদ হবে। তখন থাকবে না যখন আমরা আমাদের অধিকারটা বুঝে নেওয়ার সাথে সাথে আমরা আমাদের কর্তব্যটাও যখন যথাযথভাবে পালন করব, তখন আর এই জিনিসগুলো থাকবে না। জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আগামী 15 আগস্ট বিশেষ স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার। রাজধানীর গুলশান ইউথ ক্লাব মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 18 জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষক এবং শিক্ষার্থীরা তারা প্রবল প্রতিরোধ গড়ে তোলে এবং সম্ভবত রামপুরা এলাকাতেই শুধু 4-6 জন শহীদ হয়েছিলেন। এবং সেই আন্দোলনের মাধ্যমে, সেই দিনটির মাধ্যমে এই আন্দোলনটা আবার নতুন করে বেগবান হয় এবং পরবর্তীতে তার চূড়ান্ত লক্ষ্যে গিয়ে পৌঁছায়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার সরকারি তিতুমির কলেজে ছাত্রদলে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আরিফুল ইসলাম আরিফের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একটি সবুজ, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় থেকেই এই কর্মসূচি বলে জানায় ছাত্রদল। রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে চলমান থাকবে বলেও জানানো হয়। চট্টগ্রামের আনোয়ারায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে নিহত হয়েছে বাবা মা। দুপুরের দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতার হলেন কল্পনা দাশগুপ্ত ও স্বামী স্বপন দাশগুপ্ত। দুপুরের দিকে বাঘবিতণ্ডার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা মায়ের উপর হামলা চালায় ছেলে।
ঘটনাস্থলে মৃত্যু হয় মায়ের। গুরুতর আহত বাবা স্বপন দাশগুপ্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছেলে রমিরাজ দাশগুপ্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে একাধিকবার পাবনার একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। সবশেষ প্রায় 3 থেকে 4 দিন আগে তিনি সেখানে বাড়ি ফিরে আসেন এবং ঘটনায় রমিরাজ দাসকে আটক করেছে পুলিশ। 30 বছর বয়স্ক ছেলে, তার নাম হচ্ছে রমিরাজ দাশগুপ্ত। সে তার বাবাকে এবং মাকে অতর্কিতভাবে আঘাত করছে কাঁচি দিয়ে, এরকম একটা নিউজ আমরা পেয়েছি এবং আসার পর আমরা প্রাথমিকভাবে তার মাকে মৃত অবস্থায় পাই এবং তার বাবাকে আমরা সাথে সাথে মেডিকেলে পাঠাই। আনোয়ারা মেডিকেলে নেওয়ার পর সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। যারা বন্ধ্যাত্বে ভুগছেন তারা হতাশ না হয়ে সঠিক সময়ে চিকিৎসা নিলে সন্তান লাভ করা সম্ভব। বিশ্ব আইভিএফ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এমন আশা জাগিয়েছেন দেশের আইভিএফ বিশেষজ্ঞরা। তারা আরও বলেন, এ পদ্ধতি নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করে মানুষকে সচেতন করে তুলতে হবে। আইভিএফ পদ্ধতিতে সন্তান লাভের দীর্ঘ যাত্রার কথা বলতে বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন তানভীর আহসান। আমি ওয়াইফকে দেখতে যত ইনজেকশন থেকে দেওয়া লাগছে আসলে অমানবিক। 1978 সালের এই দিনে আইভিএফ পদ্ধতির মাধ্যমে বিশ্বের প্রথম শিশু লুইস ব্রাউনের জন্মের দিনটি স্মরণে রাখতে পালিত হয় বিশ্ব আইভিএফ দিবস। দিবসটি উপলক্ষে পান্থপথে নোভা আইভিএফ বাংলাদেশ আয়োজিত দেশের বন্ধ্যাত্ব পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইভিএফ পদ্ধতিতে সন্তান লাভ করেছেন এমন অনেক দম্পতি। অনুষ্ঠানে বক্তারা বলেন, আইভিএফ পদ্ধতি নিয়ে কুসংস্কার নয়, মানুষকে সচেতন করে তুলতে হবে। আইভিএফ সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে, মিথ আছে, ভয় আছে। ইনফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ অনুযায়ী আইভিএফ করলে তাদের যে সাফল্য আসে, এটার প্রমাণই পাওয়া যায় এই সাফল্যগুলো থেকে। ইন্ডিয়াতে যে প্রোটোকল, যে এসওপিতে মেনটেন করে কাজ করা হয়, আমরা বাংলাদেশের নোভাতে ঠিক সেম এসওপি মেনটেন করে কাজ করি। হতাশ না হয়ে ধৈর্য নিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। যারা বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে হতাশায় ভুগছেন তারা একদম হতাশ হবেন না, তার সঠিক সময় সঠিক চিকিৎসাটা নেবেন, তাহলে আশা করছি ওনারা সফল হতে পারবেন। ইতিমধ্যে নোভা আইভিএফ এর মাধ্যমে দেশের 500 দম্পতি সন্তান লাভ করেছেন বলে জানান আয়োজকরা। পরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ উদ্যোগে বাংলাদেশ ফুড ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বাফিসা আয়োজনে মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টার্ন হোটেলে এই মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওথমান। এ সময় তিনি বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে আশা প্রকাশ করেন। পরে রাষ্ট্রদূত বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মালয়েশিয়ার প্রস্তুতকৃত উন্নতমানের বিস্কুট, চিপস, চকলেট সহ বিভিন্ন ধরনের হালাল পণ্য প্রদর্শন করা হয় এসব স্টলে। পোশাক শিল্পে ডেনিমের বৈচিত্র্যকরণ এবং নতুন সম্ভাবনাকে এগিয়ে নিতে শান্তা মারিয়াম ইউনিভার্সিটির এক বিশেষ ডেনিম প্রদর্শনীর আয়োজন করে। রাজধানীর উত্তরায় ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাপিয়ারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বিভাগের আয়োজনে দ্বিতীয়বার প্রদর্শনীটি হয়। পোশাক শিল্পে উদ্ভাবন, ডেনিমের বৈচিত্র্যকরণ এবং প্রযুক্তি নির্ভর স্মার্ট অ্যাপিয়ারেল ডিজাইনের নতুন সম্ভাবনাকে সামনে রেখে ভিন্নধর্মী এই উদ্যোগ বলে মনে করেন আয়োজকরা। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। দেশের বাইরের খবর। ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি বিতর্কের জেরে দেশজুড়ে চলা প্রবল ছাত্র বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টি বা সিজেপির টানা 36 দিনের আন্দোলনের জেরে এই ইস্তফাকে ছাত্রদের বড় জয় হিসেবে দেখা হচ্ছে। তরুণদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিকে সব দাবি মেনে নেওয়াই আন্দোলন প্রত্যাহার করেছে সিজেপি। এরই মধ্যে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা করা হয়েছে। এ উল্লাস বিজয়ের। শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর পৌঁছাতেই উল্লাসে ফেটে পড়েন সিজেপি সমর্থক ও শিক্ষার্থীরা।
নিজের ইস্তফাপত্রে ধর্মেন্দ্র প্রধান জানান, চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে যাতে কোনো দেশবিরোধী শক্তি ফায়দা তুলতে না পারে এবং ছাত্ররা আইনি জটিলতা মুক্ত হয়ে পড়াশোনায় মন দিতে পারে, তার জন্যই এই সিদ্ধান্ত। এর মধ্য দিয়ে আন্দোলনকারীদের 3টি দাবির সবগুলোই পূরণ করল নরেন্দ্র মোদীর সরকার। আন্দোলনকারীদের উত্থাপিত মূল দাবিগুলো ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়া এবং প্রশ্ন ফাঁসের ঘটনার পর আত্মহননকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া। সব দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সংবিধান ও গণতন্ত্রের বিরাট জয় বলে উল্লেখ করেছেন। এই বিজয় ভারতের সংবিধানের বিজয়, ভারতের জনগণের বিজয়, স্বৈরাচারের পরাজয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। দেশের যুব সমাজ ও জেনজিদের অনেক অভিনন্দন। অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের সংগ্রাম আজ সফল হয়েছে। শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হলো। এটি গণতন্ত্রের এক বিশাল জয়। এই বিজয়কে রাজপথ থেকে ভারতের গণতন্ত্রের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সিজিপি ও দেশের জেনজিদের। জাতীয় পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁসের জেরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ গত কয়েকদিনে দেশের বহু শহরে ছড়িয়ে পড়েছিল। আন্দোলনকারীদের পাশে বিরোধী দলগুলো সরাসরি এসে দাঁড়ানোয় তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়ে নরেন্দ্র মোদীর সরকার। আলমুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেই পেয়েছিলেন জাতীয় পরিচিতি, অথচ সেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে হারাতে হলো মন্ত্রিত্ব। ইতিহাসের কি নির্মম পরিহাস। 1997 সালে যে ইস্যুতে রাজপথে নেমেছিলেন ধর্মেন্দ্র প্রধান, প্রায় 3 দশক পর সেই একই ইস্যুতে আন্দোলনের মুখে ছাড়তে হলো ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ। দিল্লির যন্তর মন্তরে টানা 36 দিনের বিক্ষোভ, শিক্ষার্থীদের একটাই দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অবশেষে হার মানলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার ছাড়লেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ, দায় নিলেন মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের। অথচ গল্পটা ছিল অন্যরকম। 1997 সালে ওড়িশায় উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন এক তরুণ ছাত্রনেতা, নাম ধর্মেন্দ্র প্রধান, বয়স তখন মাত্র 19। সেদিন শিক্ষার্থীদের ওপর চলে পুলিশের বেধড়ক লাঠিচার্জ, ভেঙে যায় ধর্মেন্দ্রর শরীরের হাড়, তবুও মাঠ ছাড়েননি তিনি। সেই লড়াকু ছবি তাকে দেয় জাতীয় পরিচিতি, ওড়িশা থেকে জায়গা করে দেয় দিল্লির মূল রাজনীতিতে। আজ সময় যেন ফিরে এসেছে একই বৃত্তে। যে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করে উঠে এসেছিলেন জাতীয় রাজনীতিতে, সেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই বিদায় নিতে হলো মন্ত্রিসভা থেকে। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। শিক্ষার্থীরাও আপাতত স্থগিত করেছে তাদের আন্দোলন। ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক যাত্রাটাই ইতিহাসে থেকে যাবে এক নির্মম পরিহাস হিসেবে। যে ইস্যু তাকে শেখরে তুলেছিল, শেষ পর্যন্ত সেই ইস্যুতেই নেমে এলো তার পতন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। স্বাক্ষরের 24 ঘন্টারও কম সময়ের মধ্যে আটকে গেল যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তি। হঠাৎ করে চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে তিনি জানিয়েছেন, এই চুক্তির বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করছে সৌদি আরবের আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হওয়ার উপর, না হলে এ পারমাণবিক চুক্তি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলেই কেবল পরমাণু চুক্তির চূড়ান্ত অনুমোদন মিলবে। ট্রাম্প আরও দাবি করেন, বর্তমান চুক্তির আওতায় সৌদি সরকারকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া হবে না। চুক্তির ঘোষণার পর মার্কিন রক্ষণশীল সংবাদ মাধ্যমগুলোর সমালোচনার মুখে ট্রাম্প এই আকস্মিক সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।